আসসালামু আলাইকুম। আগে বেড়ে অন্যায় দমন করাটাও ব্যক্তি কিংবা দলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। দেশে বিদেশে সর্বস্থানে শিরোনামে শুরু করছি। প্রিয় দর্শক, আমি মাঝে মাঝেই বিভিন্ন শিরোনামে লাইভে আসি। এই জিনিসটা আসলে বাদ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাদ দিতে পারি না। যেহেতু আসলে একটা কথা আছে না, যে শয়তান বুড়া হইলেও গাছ বাওয়া ছাড়ে না, এটা আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে। আর আসলে এগুলি আমার জন্য কেমন একটা হয়ে গিয়েছে, মানে আমার এই মস্তিষ্ক মননের সব জায়গায় এটাকে মিশে গিয়েছে। যে কোনো বিষয়ে একটা কথা বলা বা একটা দেশ দশ জনগণ এইসব নিয়ে আমি অনেক ভাবি, যদিও বলতে পারেন নিজের বিষয়টা নিয়ে অনেক ভাবি, কিন্তু ভাবলে কি হবে, সামনে এগোতে পারি না। এই জন্য অনেক বাধা বিপত্তি অনেক কিছুই আমাকে পিছনের দিকে টেনে ধরে রাখে, যার ফলে আমি সামনে যেতে পারি না। তো সৃষ্টিকর্তা চাইলেই সব পারেন, কারণ উনি সর্বস্থানে সবসময় বিরাজমান, উনি চাইলে সব পারেন। তো যাই হোক, আজ যে শিরোনাম দিয়েছি, যে শিরোনামটা কিন্তু আমি এই জন্য দিয়েছি যে আগে বেড়ে অন্যায় দমন করাটাও ব্যক্তি কিংবা দলের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে, দেশে বিদেশে সর্বস্থানে। দেখেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন রকম মানুষ রয়েছে। আবার একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন, যে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক যে চর্চা, সুষ্ঠু ধারার যে চর্চা, সেই চর্চারও মনে হচ্ছে যে অভাব রয়েছে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন ম্যাচিউরিটি, পলিটিক্যাল ম্যাচিউরিটি, রাজনৈতিক যে পরিপক্কতা, সেটাও অনেক অভাব রয়েছে অনেক রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের মধ্যে। যেমন আপনি ধরেন, বিভিন্ন পুরনো দল বাংলাদেশে রয়েছে, ওনাদের যে পুরনো যে নেতারা রয়েছে, ওনারা কিন্তু যথেষ্ট ম্যাচিউর। আর আমি এখন আরো অনেক রাজনৈতিক দল রয়েছে, ধরেন যারা আবার অনেক ম্যাচিউর, কিন্তু তাদের কথাবার্তা ইত্যাদি মানে ডাবল স্ট্যান্ডার্ড, মানে নীতি অবলম্বন করে। আবার আমাদের দেশে কিন্তু আমরা জানি যে অল্প সময়ের জনপ্রিয় একটি দল, ছোট মানে ছাত্রদের দ্বারা গঠিত হয়েছে, এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি নামক একটি দল হয়েছে ছাত্রদের নেতৃত্বে। এই ছাত্ররা কিন্তু আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলন জুলাই আগস্টে হয়েছিল আমাদের দেশে 2024 সালে, ফ্যাসিজম বিরোধী, যে অর্থাৎ এই স্বৈরাচারকে হটানোর জন্য যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারাই কিন্তু সেই দলের সেই নেতৃত্বটা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই নেতৃত্ব দিয়েছিলেন তারা, কিন্তু আন্দোলনটা কি তারা একাই পরিচালনা করেছিলেন? আন্দোলনে কি তারা একাই অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আর সফলতাটা কি তারা একাই নিয়ে এসেছেন? আর এখন আমি অনেক সময় অনেক কথা বলি, আমার কথা আসলে কে শুনে না, কে আমাকে বাহবা দিল, কে দিল না, কে আমাকে লাইক দিল, কে কমেন্টস করলো, কি উল্টাপাল্টা অনেক কথা অনেকে বলে, সেটা আমার দেখার বিষয় না, বা আমি দেখিও না। আমার কথা হলো, আমার বলে যাওয়া তো বলবোই, এটা আমি বলি, জানি না কেউ শুনে কিনা আমার কথা। তো এখন বিষয় হলো যে আমি বলেছিলাম যে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি, ওনারা যে দল গঠন করেছেন, ওনাদের আমরা দেখলাম যে গতকাল একজনকে ওনারা সাময়িকভাবে বহিষ্কার আদেশ দিয়েছেন, ওনাদের জেলা প্রশাসক নিয়োগে ওনার হস্তক্ষেপ, তারপরে আরো দুর্নীতির অভিযোগে ওনাকে এমন একটা বা একটা চিঠি ইস্যু করেছেন। তো
এছাড়াও যে রাজনৈতিক দলের যে আমি বলেছিলাম যে ম্যাচুরিটি বা পরিপক্কতা, এই যে পরিপক্কতা বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন আজ থেকে প্রায় মাস দুয়েক আগে, তারিখটা আমার মনে নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন একটা কথা, যে আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই, যারা অপরাধ করেননি, যারা খুন খারাপিতে অংশ নেন নাই, তারা যদি নির্বাচন কিংবা বাংলাদেশের রাজনীতি করে তাহলে সেটা বাংলাদেশের জনগণ ভেবে দেখবে। তো এটার আবার বিরোধিতা করেছিলেন এনসিপি, বা তখন এনসিপি হয়নি, তখন তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটা অরাজনৈতিক একটা কমিটি করেছিল। তো তারা এটা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে আওয়ামী লীগের নামে এখানে কোনো রাজনীতি চলবে না বাংলাদেশে আর কোনোদিন। আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে বা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গিয়েছে 5 আগস্টে, এমন একটা কথা বলেছিল। তো খুব ভালো কথা, 5 আগস্টে ক্লোজ হয়ে গিয়েছে। এখন বিষয় হলো যে বর্তমানে আবার দেখতেছি যে সবাই মোটামুটি আওয়ামী লীগের যারা ছিল, যারা পালিয়ে গিয়েছে তো গিয়েছে, বাংলাদেশে যারা আছে এখন অনেক খুনিও আছে, যারা নাকি পিস্তল হাতে মানুষকে, দেশের মানুষকে হত্যা করেছে পুলিশের সাথে মিলে। পুলিশ আরো অন্যান্য বিজিবি এরাও গুলি করেছে। তাছাড়া তো আমরা জানি ইন্ডিয়ান যে বাহিনী ছিল দেশে, তারাও কিন্তু এখনো আছে, তারাও কিন্তু একবারে সম্মুখ ভাগে থেকে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। এই কথাটা যদিও মানে এখন আর কেউ বলে না, আগে আসিফ নজরুল স্যার বলতো, যে আইন উপদেষ্টা যিনি আছেন উনি আগে বলতেন যে বাংলাদেশে এরকম 40-45 হাজার ভারতীয় লোক, 45-40 কত লক্ষ না হাজার বলো, সরি ভুলে গেলাম, তো ভারতীয় লোক বাংলাদেশে কাজ করছে, অথচ বাংলাদেশের জনগণের বেকার, চাকরি নাই। এবং বাংলাদেশের বড় বড় পর্যায়ে এক একটা অফিস, মানে আদালত, সব জায়গায় বড় বড় পোস্টে মহাপরিচালক, এরকম পরিচালক, এইসব পোস্টে বসানো হয়েছিল ভারতীয় প্রতিনিধিদেরকে। এটা আপনারা জানেন, আমিও জানি। এটা আসিফ নজরুল স্যার মাঝে মাঝে বলতেন এই কথা। আর আমাদের বিদেশি যারা সাংবাদিকরা আছেন যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল এই ভয়ভীতি দেখিয়ে, যেমন আপনি ধরেন ডক্টর কনক সারোয়ার আছেন হলো এই যে আমাদের যে এই আমাদের আনসারি ভাই, তারপরে আছেন এই যে দেখেন এই জুলকারনাইন শাহের, ওনারা আছেন, মুশফিকুল ফজল আনসারি ভাইরা আছেন, ওনারা বিদেশে থেকে ব্যাপকভাবে বলেছেন এগুলো। আছেন আমাদের ইলিয়াস ভাই, আছেন আমাদের এই যে পিনাকি ভট্টাচার্য, ওনারা ব্যাপকভাবে সরকারের এইসব বলেছে যে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে শেখ হাসিনা, মোদী অর্থাৎ ভারতের রাষ্ট্রপ্রধানের সাথে মিলে, ভারতীয় বাহিনীর সাথে মিলে তারা চাচ্ছে বাংলাদেশটাকে বিভিন্নভাবে ভারতের একটা তুলপি বাহক রাষ্ট্রে পরিণত করতে। এবং তারা করেছিল, সেটাই করেছিল, তারা ওই পথেই হেঁটেছিল, যদিও তারা সফল হতে পারেনি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য যে হাতিয়ারটা তারা নিয়েছিল, যে হাতিয়ার তাদের হাতে ছিল, সাধারণত আমরা যখন অ্যাকচুয়ালি কোনো যুদ্ধে যাই তখন আমাদের অস্ত্র থাকে হয় তলোয়ার, না হয়তো ওই আধুনিক অস্ত্র শস্ত্র এসব থাকে, কিন্তু তাদের অস্ত্রটা ছিল বাংলাদেশের যে ইসলাম প্রেমী যে মানুষগুলি আছে, অর্থাৎ ধর্মপ্রিয় মানুষগুলি আছে, আলেম ওলামা অর্থাৎ মাদ্রাসার ছাত্র যারা আছে, তারা ছিল তাদের অস্ত্রটা কেমন ছিল দেখেন। আমার কথা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আমি আগেই বলেছি যে আমার কথা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তাদের অস্ত্রটা এমন ছিল দেখেন। যখনই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যখনই কোনো আন্দোলনে মাঠে নামতো, যখন আন্দোলন সফল হওয়ার জন্য তারা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যেত, তখনই তারা একটা নাটক সাজাতো, জঙ্গি নাটক সাজাতো। কেমন জঙ্গি নাটক দেখেন। আর এই জঙ্গি নাটকের মধ্যে খুব মজা আছে। কেমন মজা আমি আপনাদেরকে বলছি। মজাটা হলো এমন যে যেহেতু ইসলামোফোবিয়া সারা বিশ্বে এখন প্রচলিত রয়েছে, আমেরিকা থেকে ধরে অর্থাৎ আপনার সেই প্রশান্ত মহাসাগর থেকে ধরে ভারত মহাসাগর পর্যন্ত
ভারত প্রশান্ত মহাসাগরের পশ্চিম পাশ থেকে নিয়ে আপনি ভারত মহাসাগরের পূর্ব পাশ পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, সারা বিশ্বে ইসলামোফোবিয়া বিস্তৃত রয়েছে বর্তমানে। যদি ইসলাম বিদ্বেষী ভাব, এমন একটা ভাব যেহেতু সারা বিশ্বে রয়েছে, এবং তারা যেহেতু মুসলিমদেরকে মেরে আবার বলে মুসলিমরাই সন্ত্রাসী, তো হাসিনাও তার ব্যতিক্রম করে নাই। না করে কি করে, আমি কিন্তু আমার মূল টপিকে আসবো এই কথাটার পরে। তো দেখেন হাসিনা কি করেছে, এই যে ভারতের যে মোদী, নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, সেই মোদী কিন্তু একটা কঠোরপন্থী হিন্দু, উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী, এবং সে এক সময় RSS এর সদস্য ছিল, এবং সে 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। তখন কিন্তু সে এই প্রায় 4000 মুসলিমকে হত্যা করেছিল, অর্থাৎ দাঙ্গা বলে, এটাকে বলা হয় দাঙ্গা, বলে হিন্দু মুসলিম দাঙ্গা। আসলে হিন্দু মুসলিম দাঙ্গা কি, একপাক্ষিক আক্রমণ। আর এখন তো বর্তমানের অবস্থাটা আপনারা জানেন, এই উত্তরপ্রদেশ, তারপরে আপনি যদি বলেন পশ্চিমবঙ্গের যে এই রাজ্যটার নাম, জেলা, পশ্চিমবঙ্গের যে জেলাটার নাম আমি ভুলে গেলাম, আর খুব পরিচিত জেলা, দেখ মনে হলে বলবো, ওইখানে কিন্তু 80% মুসলিম। তো এখন যেহেতু ওখানে গিয়ে তারা দাঙ্গা করে পারে না, মানুষকে নিজের হাতে হত্যা করতে পারে না, সিভিলিয়ানরা গিয়ে পারে না, না পারাতে এখন সশস্ত্র বাহিনী BSF কেন্দ্রীয় বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছে, ওখানকার মসজিদ ভাঙ্গার জন্য, ওখানকার জনগণকে বাড়ি থেকে বের করার জন্য, ওখানকার জনগণকে হত্যা করার জন্য। এবং সাথে যে ওইখানকার, অর্থাৎ ওই স্থানের যে সংখ্যালঘু যে হিন্দুরা আছে, তাদেরকে নিয়ে নির্মম ভাবে ওখানে তাদেরকে অত্যাচার চালাচ্ছে সরকারি বাহিনী, আমরা জানি। তো এই ঠিক ওই সময়ে আমাদের দেশে এমন একটি পায়তারা করেছিল এবং করত, জঙ্গি নাটক সাজাতো। যখনই বিএনপি কোনো আন্দোলনে সফলতার দ্বার প্রান্তে চলে গিয়েছে, তখনই তারা একটা জঙ্গি নাটক সাজাতো। কেমন জঙ্গি নাটক সাজাতো দেখেন, বলতো যে এরকম জায়গায় জঙ্গিরা আস্তানা ঘাটছে, তার দিকে তারা এই ঘেরাও করতো, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সোয়াট ইত্যাদি বাহিনী তারা অপারেশন পরিচালনা করত। বলতো যে ওখানে জঙ্গি পাওয়া গেছে, ওরা ভিতর থেকে গুলি ছুটছে, ভয়ানক অবস্থা। আর বাংলাদেশের মিডিয়া, আরে আমার আসলে জানেন, আমি আসলে কি বলবো, সত্য বলতে আমার বুক কাঁপে না, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসে যখন সত্যকে গোপন করে যখন কেউ মিথ্যাকে প্রচার করে, তখন আমার চোখ দিয়ে পানি আসে, আমার এইগুলি ভালো লাগে না। তো তখন কি করতো, মিডিয়াও প্রচার করতো, সারা দিন ভর এভাবে বলতো, রাত ভর অভিযানের পর সকাল 7টা বাজে জঙ্গিদেরকে মৃত এবং জীবিত ধরলো। কয়েকটা শিশু, অনেক সময় মায়ের সাথে শিশু থাকতো, শিশুদেরকেও হত্যা করা হতো, এবং বলতো জঙ্গিরা নাকি বোমা মারে বাসা থেকে, অথচ তারাই গুলি করে তাদেরকে হত্যা করতো। কথায় আছে, কিছু কিছু লোককে জেলখানায় বন্দি রাখতো আগে, তাদেরকে ওখানে নিয়ে, জেলখানা থেকে নিয়ে তাদেরকে ওখানে বসানো হতো এবং তাদেরকে হত্যা করা হতো এইভাবে। প্রিয় দর্শক, দুঃখজনক বিষয়। তারপরে দেখেন, বাংলাদেশে আমরা এমনও খবর শুনেছি 2020 সালের পরবর্তী সময়ে বা আগের সময়ে ভারতের মুসলিম অধ্যুষিত যে প্রদেশগুলি আছে, অর্থাৎ উত্তরপ্রদেশ বিশেষ করে, আর ওই রাষ্ট্রের আসাম, তারপর আপনার আরো একটা, এই বর্তমানে যে ঘটনাটা ঘটতেছে, আমি এটার নামটা এটা খালি ভুলে যাই, অত্যন্ত পরিচিত নাম, যাই হোক, ওইসব এলাকায় তারা জঙ্গি নাটক সাজাতো এই হাসিনার প্ররোচনায়। হাসিনাও তাতে সাই দিত, বলতো ওইখানে নাকি জঙ্গি আছে, জঙ্গি অভিযান চলছে, বাংলাদেশি জঙ্গিরা নাকি ওইখানে আশ্রয় নিয়েছে। কি দুঃখজনক বিষয় ভাই, বিশ্বাস করবেন, তখন বুকে এত কষ্ট লাগতো, বাংলাদেশি জঙ্গিরা নাকি ওখানে আশ্রয় নিয়েছে, এই জন্য ওখানে অভিযান চালাতো ভারত। আমরা সব খবর দেখেছি, আমরা বলি নাই 16-17 বছর ভাই, চোখটা একবারও বন্ধ করি নাই, খবরের পিছনে খবর। আমি একটা মিনিটও এরকম কোনো খবর নাই যে না দেখি, আমি দেখেছি। তো ভাই, আমার যে শিরোনাম, সেই শিরোনামটা হলো কি, যে আগে বেড়ে অন্যায় দমন করাটাও ব্যক্তি কিংবা দলের জন্য ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে দেশে বিদেশে সর্বস্থানে, এমন একটা শিরোনাম আমি দিয়েছি। তো এখন দেখেন, আমি যে কথাটা বলেছি, বাংলাদেশে বিগত সময়ে 16-17 বছর এইভাবে অত্যাচার নিপীড়ন করেছে, রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের নেতাকে গুম করেছে, খুন করেছে, অপহরণ করেছে,
ফাঁসি দিয়ে হত্যা করেছে, বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। আপনি তো নিশ্চয়ই কনক সারোয়ার সাংবাদিককে চিনেন, উনি বিদেশে থেকে লিখেন, এখনো লিখেন। ওনার বোন, ওনার যে আত্মীয়, বোনই তো আমার মনে হয় বোন, ওনার বোনকে গ্রেপ্তার করা হয়েছে, নিরপরাধ একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে ভাইয়ের অপরাধে। ওনাকে কি একটা ব্লেম দিয়েছিল, উনি নাকি আইসিটি আইনে ওনারা মামলা দিয়েছিল। আর আইসিটির যে কালো আইন, সেটা সম্পর্কে তো আপনারা জানেন, নিশ্চয়ই জানেন। সেই কালো আইন সম্পর্কে জামিন হইতো না, গ্রেপ্তার করবো, জামিন নাই। তো আমি এই কথাটা শিরোনামটা এই জন্য দিয়েছি, বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নতুন হয়েছে বা পুরান আছে, এই নতুন রাজনৈতিক দল কিংবা যারা জনপ্রিয়তা কম বাংলাদেশে, কিংবা যারা ভোটের মাঠে যাদের অবস্থা একেবারেই নাজুক, তারা যে বিগত যে ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছিল এই দেশে, যাদের মাধ্যমে, অর্থাৎ ফ্যাসিস্ট যারা ছিল, অর্থাৎ স্বৈরাচারী হাসিনার অধীনস্থ যারা ছিল, তাদেরকে মনে হচ্ছে পুনর্বাসন করছে অর্থের লোভে। কারণ তাদের এখন প্রচুর টাকার দরকার। জনগণের কাছে গেলে, জনগণের কাছে যদি যেতে হয়, টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। তারা এমন টাকা পয়সার বিনিময়ে তাদেরকে যেন এখন আর আগে শুনতাম এনসিপি বলতো যে তাদেরকে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে, তারপর নির্বাচনে যাব। এখন শুনি আওয়ামী লীগ নাকি ওই যে নাৎসিজমের কথা তারা টেনে আনে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই যে হিটলার, জার্মানির যে হিটলারের কথা টেনে আনে। ওই যে হিটলার এর নাৎসি বাহিনী যেটা ছিল, সেই বাহিনী নাকি তাদেরকে নিষিদ্ধ করতে হয় না, তারা বিচারের মাধ্যমে অটোমেটিকলি ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, তাদের বিচারটা করবে কে? আমার প্রশ্ন হলো, আমাদের দেশে যে নাৎসিজম যে প্রতিষ্ঠা হয়েছিল, সেই নাৎসি বাহিনীর বিচার কে করবে, বা রক্ষী বাহিনীর বিচার কে করবে? আপনারা কি আজও পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার দেখতে পেয়েছেন এই দেশে? দৃশ্যমান কোনো গ্রেপ্তার দেখতে পেয়েছেন? 626 না 21 জনকে যে বিদেশে যে পাঠিয়ে দিয়েছে, নিরাপদে পাঠিয়ে দিয়েছে, সেটা কিনা ভেবেছেন একবার? অথবা যারা এখনো পাড়া মহল্লায় ওয়ার্ডে থেকে তারা নিজেদেরকে সংগঠিত করছে, যারা সেই আন্দোলনে গুলি করেছিল অস্ত্র উঁচিয়ে, তাদেরকে দিয়ে তারাই আবার এখন একত্রিত হয়ে মিটিং করছে, তারা স্লোগান দিচ্ছে, তাদেরকে কি তেমন ভাবে কোনো গ্রেপ্তার করেছে? তাদেরকে কি আইনের আওতায় এনেছে? আপনি বলেন। ওই যে টাকা পাচার করেছে বিদেশে, লক্ষ কোটি টাকা, প্রায় 27 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ব্যবহার করে এখন আমরা শুনি যে কুড়িগ্রামেই তো ওখানে মিছিল করেছে আওয়ামী লীগের বাহিনী। কিভাবে মিছিল করেছে জানেন? ওইখানকার একজন নেতাকে বিবিসির লোকজন ফোন দিয়েছে, সাংবাদিক ফোন দিয়েছে, তো বলেছে যে আমাদের পরিচিত কোনো মুখ দিয়ে আমরা আন্দোলনটা এই মিছিলটা করিয়েছি অপরিচিত মুখ দিয়ে। আচ্ছা ভাই, অপরিচিত মুখ দিয়ে যদি এই আন্দোলনটা করিয়ে থাকে তারা, তাহলে বুঝেন কেমন পরিমাণ ইনভেস্ট সেখানে করেছে। আপনি চিন্তা করেন কেমন পরিমাণ ইনভেস্ট করেছে। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে, যেহেতু সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। বিভিন্ন দল তাদেরকে কোনো এই আন্দোলনের জন্য কোনো সহযোগিতা করবে না, তারা জানে ধরা খেলে তারা জেল হবে, জরিমানা হবে, এরকম হবে। তাহলে তারা কিভাবে নামবে, কেন নামবে বলেন? তাদেরকে নিশ্চয়ই মোটা অঙ্কের ইনভেস্ট করেছে সেখানে। তো আমি যে কথাটা বলেছিলাম যে আগে বেড়ে আপনি যদি এই অন্যায় দমন করতে যান, তাহলে ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন, অথবা আপনার দল সম্মুখীন হতে পারে। আমি বিশেষ করে এই কথাটা উল্লেখ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলেছি। কেন বলেছি দেখেন, একবার আপনাদের যারা এখন অপবাদ দিচ্ছে, যেমন আমিনুল হক ঢাকা মহানগর উত্তরের যিনি আছেন আহ্বায়ক, ওনার বিরুদ্ধে সহ অপবাদ দেওয়া হয়েছে, অথচ উনি দেখেন কত সুন্দর সুন্দর কাজ করছে এই ঢাকা শহরে। আপনারা জানেন ছাত্র দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির। আপনারা জানেন বিভিন্ন জায়গায় সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। কেন অপপ্রচার চলছে? কারণ আপনি যেই হন না কেন, আপনি মনে কষ্ট নিন, আমি আপনাকে বলছি না কথাটা, আমি কথাটা বলছি কাকে বলছি। দেখেন, একমাত্র বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের কারণ হলো এইখানে, যদি নির্বাচন হয়
তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর ক্ষমতায় আসলে ওই ফ্যাসিজম যারা প্রতিষ্ঠা করেছিল, স্বৈরাচারী হাসিনার কোন লোক মুক্তি পাবে না, তাদের শাস্তি অবশ্যই হবে। কিন্তু অন্য কোন দল যদি, এরা চাচ্ছে এখন নির্বাচন যেন না হয়, এদের উদ্দেশ্য ওই কাদের উদ্দেশ্য? ফ্যাসিস্টদের উদ্দেশ্য। আপনি বলতে পারেন আমি কেন বলেছি, যদি বিএনপি এখন নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে, আর আসলে তাদের বিচার হবে। কারণ আপনারা দেখছেন সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত দল বিএনপি গত 16-17 বছর, তারা বিচার করবেই তাদের। এখন নির্বাচনটা হইতে দিবে না। কারা দিবে না? ওই তারাই দিবে না। কাদের সাথে মিশে? যারা অপরিপক্ষ রাজনীতি করে তাদের সাথে মিশে। আপনি খুঁজে দেখেন ভালো করে, প্রাইমেসি ইউনিভার্সিটির যে ছেলেটাকে হত্যা করেছে, পারভেজকে, মেধাবী ছাত্রকে, গিয়ে খুঁজে দেখেন তাদেরই কেউ না কেউ কাদের সাথে মিশেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিশেছে। ও ভাই, আমি আমার কথা বলেছি, আপনি জানেন, আপনি আমার চেয়ে ভালো জানেন হয়তো। আমি আমার কথা বলেছি। আমি অনেক আওয়ামী লীগের সাথে আমার পরিচয় আছে, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা একটাই কথা বলে, নির্বাচন হতে দিবে না, নির্বাচন হতে দিবে না এই দেশে, বিএনপিকে আর ক্ষমতায় আসতে দিবে না। তার মানে কি জানেন? আপনি নিশ্চয়ই বিষয়টা জানেন। এবং ওই যে তাদের যে প্রতিষ্ঠানে তাদের লোক সেট আপ আছে, প্রশাসন বলেন, সশস্ত্র বাহিনী বলেন, যা বলেন, সব জায়গায় তাদের লোক আছে। ওইসব প্রতিষ্ঠান সহ চায় না নির্বাচন হোক, আর হইলে বিএনপি নির্বাচনে আসুক। তাই বলছি, বিএনপির লোকদেরকে বলছি যে আপনারা যে এখন আবার ওই বলছেন যে ওই দূষরদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন, সেটাও হয়তো আপনাদের জন্য একটা বিপদ হতে পারে। তবে সেটা বিপদ হতে পারে এই জন্য, যারা আপনাদেরকে আগে বলতো যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার মাঠে নামছে, তারাই কিন্তু এখন আবার সেই অপবাদ আপনাদেরকে দিবে। যখন আপনারা আওয়ামী লীগের লোকদেরকে বিভিন্ন ঢাকা শহরের আনাচে কানাচে, সারা বাংলাদেশের আনাচে কানাচে যখন মিছিল মিটিং করে, তারা তো আর কোনো ক্ষমতা নাই তাদেরকে প্রতিরোধ করার। আপনারা প্রতিরোধ করবেন, আপনারা তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিবেন, তারা আবার বলবে ওই মব জাস্টিস শুরু করে দিচ্ছে বিএনপি। তারা এই কথাটা নিশ্চয়ই বলবে, দেখিয়েন বলে না বলে। কারণ তাদের উদ্দেশ্য হলো আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করা, আপনাদেরকে দমানো। এবং কাদের উদ্দেশ্য সেটা? ওই ফ্যাসিজম যারা প্রতিষ্ঠা করেছিল তাদেরই উদ্দেশ্য। এবং তারাই তাদের সাথে মিশে তাদেরকে এই সলা পরামর্শ দিচ্ছে এবং ইনভেস্ট করছে, শুধু ইনভেস্ট করছে। ইনভেস্টের মাধ্যমে এসব হচ্ছে, অপরিপক্ষ রাজনীতিকদের সাথে মিশে ইনভেস্ট করছে। এখন আমি যদি বলি যে তাহলে আপনারা বলতে পারেন, তাহলে এই ফ্যাসিস্টদেরকে যারা এখন বর্তমানে সক্রিয় হতে যাচ্ছে তাদেরকে দমন করবে কে? অবশ্যই আপনাদেরকে তাদেরকে দমন করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিশে আপনাদেরকে দমন করতে হবে। কারণ তারা মুখে যে কিছু পারে না, সে মুখ দিয়ে অনেক কিছু বলতে পারে। এটা নিশ্চয়ই বাস্তব কথা। যারা কিছু পারে না তারা মুখ দিয়ে অনেক কিছু বলতে পারে। আপনাদেরকে তাদেরকে প্রতিহত করতে হবে। কিভাবে প্রতিহত করবেন জানেন? আমি বলি, যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই সেটা করবেন। এখন বর্তমানে তারা লাইন ধরে অপরিপক্ষ রাজনীতিকদের সাথে মিশে যাচ্ছে। তাহলে আপনাদের ওয়ার্ডে খবর দেন, আপনাদের নেতাকর্মীদেরকে বলেন তাদেরকে শনাক্ত করতে। এবং তারা যে ওইখানে মিশেছে, যখনই তারা ওইখানে মিশে কোনো সভা সমাবেশে যাবে, আন্দোলনে যাবে, তাদেরকে শনাক্ত করুন এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে ওই সভা থেকেই তাদেরকে ধরে আনুন। কারণ তাদের এমন ক্ষমতা নাই। বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মী আছে, তাদের থানা জেলা পর্যায়ে এত নেতাকর্মী নেই। তাদের এমন ক্ষমতা নাই যে বিএনপির লোকজনকে বাধা দিয়ে তাদেরকে ফিরাতে পারবে ওই ফ্যাসিস্টদেরকে ধরে আনতে। জনগণের সামনে তাদেরকে ধরে আনেন, তাদের মাঝ থেকে এনে পুলিশে দেন। এবং এই জিনিসটা প্রচার করেন যে ওই অপরিপক্ষরাই বর্তমানে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছে এই বাংলাদেশের রাজনীতিতে। তারা আবার দেখবেন 2 দিন পরে একটা খেলায় নামবো, ধর্ম খেলায় নামবো। কয়েকদিন পরে এই জিনিসটা মাথায় রাখিয়েন, তারা একটা ধর্ম খেলায় নামবে।
বলবে বিএনপি আওয়ামী লীগের মতো ধর্মকে পছন্দ করে না। এই কয়েকদিন আগে কিন্তু নেমেছিল খেলায়, আলহামদুলিল্লাহ এই এই খেলাটা থেকে আমরা উত্তরিত হয়েছেন আপনারা। এই আমাদের আমিনুল হক উত্তরের, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআন শরীফের যে এই চর্চা হয়েছে, সলিডারিটি প্যালেস্টাইন মুভমেন্ট, এখানে বিএনপি নেতৃবৃন্দ গিয়েছিলেন। এবং এর আগে 10 তারিখে এই যে বিএনপি যে নয়াপল্টনের সামনে সলিডারিটি মুভমেন্টের সাথে মার্চ ফর প্যালেস্টাইন এরকম একটা বিশাল বড় এক আন্দোলনের সমাবেশের আয়োজন করেছিলেন। যে সমাবেশের দৈর্ঘ্য মগবাজ বলেছিল যে নয়াপল্টন থেকে কাকরাল হয়ে, মৌচাক হয়ে, মগবাজার হয়ে, বাংলা মোটর হয়ে যাবে এটা সোনারগাঁর মোড় পর্যন্ত, সোনারগাঁ হোটেলের মোড় পর্যন্ত। এটা দেখা গেছে কি যাবে, যখন সোনারগাঁর মোড়ে এর এক মাথা চলে গিয়েছে, আরেক মাথা তখন বাংলা মোটরের মগবাজারে ছিল। এত বড় এক র্যালি করেছে। বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই এত বড় র্যালি করতে। সুতরাং যারা এইসব অপপ্রচার করে তাদেরকে জবাব দেওয়াটা হলো কি, একটু ধৈর্য ধরে তাদের মতো করে তাদেরকে জবাবটা দিতে হয়। আমি কেন এই কথাটা বলছি, যে অনেকে আবার রাগ করতে পারে, আপনাদের কোনো বিরুদ্ধে না, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, আর ওই যে নাগরিক ঐক্য বলেন, আর যাই বলেন, বাম ডান সব কারো বিরুদ্ধে না, সবার জন্য একটা সিম্পেথি, যে এখানে তাদেরকে বলছি, অপরিপক্ষ যারা তাদেরকে বলছি, তারা যদি এখন আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাদের অর্থের অভাব পূর্ণ করে, তাহলে তো আর আমাদের জুলাইয়ের যে চেতনা, আগস্টের যে চেতনা, আমাদের শহীদরা যে আজকে এত লোক যে শহীদ হলো, হাসিনা যে এত লোককে হত্যা করলো এই গণতন্ত্রের জন্য, আজকে 16-17 বছর আন্দোলন হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের জন্য। আজকে যদি এই গণতন্ত্র আসতে হয় তাহলে একটা নির্বাচনের দরকার। তাহলে যদি নির্বাচনে যদি না হয় তাহলে দেশের মানুষের অধিকার কই গেল? তাহলে এই আন্দোলন করার মানে হলো কি? এখন তো তারা আপনাদেরকে চাচ্ছে যে আপনারা নির্বাচন থেকে দূরে থাকেন। সুতরাং আপনারা তাদের কাছ থেকে দূরে থাকেন, আপনারা আরো ম্যাচিউর রাজনীতি করতে চেষ্টা করেন। বলেছিলাম যে এই কথাটা, যে আপনি আগে বেড়ে অন্যায়কারীকে দমন করলেও আপনি কিংবা আপনার দল মহা বিপর্যয় করতে পারেন, এরকম দেশে বিদেশে সর্বস্থানে। দেখেন এখন বিএনপি ছাড়া তো আর কেউ নাই বাংলাদেশে তাদেরকে দমন করার জন্য, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে এমন তো নাই। তো এখন আপনারা যদি এইভাবে তাদেরকে দমন করেন ধরে, তাহলে হবে কি আপনাদের বিরুদ্ধে আবার অপবাদ দিবে। আপনারা এই জিনিসটা খেয়াল রাখেন, যে যেন কোনো অপরিপক্ক রাজনৈতিক দলের সাথে তারা মিশতে না পারে। যদি মিশে সেখান থেকে তাদেরকে ধরে আনুন, অথবা তাদের ছবি উঠিয়ে জনগণের সামনে সেটা দেখান। আমি এই কথাটা এই জন্য বলেছি, আগামীতে কিন্তু নির্বাচন হবে এবং ভোটের নির্বাচন হবে, জনগণের অংশগ্রহণের নির্বাচন হবে। সেখানে কিন্তু জনগণ কিন্তু কারো বিরুদ্ধে যদি কোনো অপবাদ থাকে, অথবা কারো বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা কিন্তু ভোট পাবে না। যতই মাঠে আপনার ক্ষমতা থাকুক না কেন, আপনি কিন্তু ভোট পাবেন না। মনে রাখতে হবে একটা কথা, কেন্দ্র দখল করা যাবে না, এমন সিস্টেম থাকবে না। কেন্দ্র দখল করার মতো ক্ষমতা কারো থাকবে না। আপনি যতই লোকবল থাকুক না কেন, জাল ভোটও হবে না। এই ভোট কিন্তু অত্যন্ত ফেয়ার এবং সুন্দর হবে। তো সুতরাং আপনাকে নিজেকে ফেয়ার বানাতে হবে এই ভোট পাওয়ার জন্য ফেয়ার বানাতে হবে। যত বড় দলই হন না কেন, আপনি কোনো মব জাস্টিস কিংবা ওই রাস্তায় ওই যে শৃঙ্খলা বজিয়ে রাখার জন্য যে কাজগুলি আপনারা এখন বর্তমানে করছেন, যেহেতু ওই যে বিএনপির একজন নেতা বলেছিলেন একটা টকশোতে, যে এখন যখন আওয়ামী লীগ যখন মোড়ে রাস্তার মোড় সব দখল করেছিল, স্ট্যান্ড দখল করেছিল, তারা যখন পালিয়ে গিয়েছে, এখন সেই শৃঙ্খলা বোঝানোর জন্য কারা যাবে?
অবশ্যই বিএনপির লোকজন যেহেতু সারা বাংলাদেশে আছে, তাদের সব ওয়ার্ড পর্যায়ে সহ সব কমিটি আছে, তারাই যাবে। কিন্তু সেখানে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আপনার বিরুদ্ধে অপবাদ না দিতে পারে। যদি দেয় তাহলে কিন্তু ওই ভোটের মাঠে কিন্তু এর জবাব আপনারা একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে পেয়ে যাবেন ভোটের দিন। এরপরে নিজেকে কেমন যে মনে হবে, আপনারা নিজেই ভাবতে পারবেন না যে কি করেছেন, তখন বুঝবেন। আমি বলেছিলাম দেশে বিদেশের সর্বস্থানে, এই কথাটা বলেছিলাম। অনেকে জানেন, ওই যে ধর্মবাজি কথাটা বলছিলাম, ধর্মবাজ। বাংলাদেশে এই পর্যন্ত বাংলাদেশের ধর্মের উন্নতি হয়েছে কাদেরকে দিয়ে? রাজনৈতিক দল যদি বলি, সংসদে কাদের দ্বারা ধর্মের উন্নতি হয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছিলেন, আপনারা জানেন। আর তারেক রহমানের একটা কথা আছে, প্রচলিত হয়ে গিয়েছিল যখন 2006 সালের 28 অক্টোবরের পর, যখন বেগম খালেদা জিয়া 4 দলীয় জোটের নেত্রী ক্ষমতা ছেড়েছিলেন, তারপর থেকে একটা কথা ছিল যে প্রথম আলো ওই পত্রিকাগুলি যখন ওনার বিষোদ্গার করত, আমরা নিজের চোখে দেখেছি। যেদিন গ্রেপ্তার হয়েছিলেন, প্রথম আলো এবং যুগান্তর এবং ইত্তেফাক, যুগান্তর আর প্রথম আলো যে পরিমাণ শিরোনাম করেছিল লাল বড় লেখায়, আমাদের এখনো মনে আছে, চোখে ভাসে। তো তারপর থেকে জনগণের মুখে একটা সাধারণ, যে আওয়ামী লীগার বলেন আর সাধারণ মানুষ বলতে শুরু করেছিল যে তারেক রহমান সবচেয়ে বড় একটা গুণ ছিল তার, যে ইসলামী লোকগুলির সাথে তার একটা সম্পর্ক ভালো ছিল। ইসলামী লোকগুলির সাথে ওনার সম্পর্ক ভালো থাকে সবসময়, উনি ইসলামকে পছন্দ করেন। তো আমি বলেছিলাম দেশে বিদেশে সর্বস্থানে, দেখেন আপনি ইচ্ছা করলে সব জায়গায় হাত দিতে পারবেন না। আপনার ক্ষমতা আছে আওয়ামী লীগের লোকজনকে ঘর থেকে ধরে এনে পুলিশে দেওয়ার মতো এখন বর্তমানে, কিন্তু সেটা আপনি দেখাতে পারবেন না। দেখাতে গেলে আপনার ক্ষতি হতে পারে, এবং ক্ষতিটা ভয়ানক ক্ষতি হতে পারে। আপনি অপপ্রচারের টার্গেট হতে পারেন। তো এখন বিদেশের কথাটা একটু বলতে চাইছিলাম, যাক আজকে আর বিদেশের কথাটা বলবো না, অন্য আরেকদিন চেষ্টা করবো বিদেশের কথাটা বলতে। আমি বলেছিলাম একটা কথাই, যে সতর্ক অবস্থায় থেকে এই বাংলাদেশে কিভাবে রাজনীতি, কিভাবে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা আদায় করতে হবে। এখন যেই যা বলুক না কেন, নির্বাচন হতেই হবে। আর যে রিফরমেশন যে বিষয়টা, অর্থাৎ সংস্কার একদিনের বিষয় না, সংস্কার হবে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং এরপরে যদি কোনো কেউ চায় সংস্কার করতে, সংস্কার একটা মৌলিক সংস্কার যেগুলি একবারে ম্যান্ডেটরি, এগুলি করে নির্বাচন দিতে হবে। এবং এই নির্বাচনটা দেওয়াটা মানেই হলো বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসা, মানুষের স্বাধীনতা ফিরে আসা। আর যারা এখন এইভাবে দেখেন বাঘের থাবার মতো এইভাবে ধরছে বাংলাদেশকে, যেন নির্বাচন না হয়, এবং এটা বিদেশি ষড়যন্ত্র। বিদেশি বলতে কি, আমাদের যে পার্শ্ববর্তী যে আছে, যারা হাসিনাকে রেখেছিল ক্ষমতায়, তারাও এমনই একটা চেষ্টা করতেছে যেন নির্বাচন বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন একটা অস্থিতিশীলতার সৃষ্টি হয়। এবং এই অস্থিতিশীলতার সৃষ্টি হইলে তারা সেটার সুযোগ নিবে। এবং ওই যে আমি বলেছি যে নতুন বলেন পুরান বলেন, যাদের জনপ্রিয়তা কম, যারা ভোট কম, তারা কিন্তু তাদের দ্বারাই অর্থাৎ প্রভাবিত হচ্ছে, তাদের দ্বারাই প্রভাব। আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, একদিন না একদিন প্রমাণ পাবেন আমার কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।